বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। আমানের বাড়িতে রাত 8টার দিকে নাসরিন বেগম কিছুটা সুস্থতা অনুভব করছে। নেহা থালা থেকে ভাত আর ডাল দিয়ে মাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। নাসরিন বেগম খাবার মুখে নিতে গিয়েও নিতে পারল না, আবার সেই কান্না শুরু করে দিল। নেহা মা, বলতো ওকে কিসের অভাবে রেখেছি? ও এটা কি করলো? আমাদের বিশ্বাসকে নিয়ে এভাবে খেলা করতে পারলো কিভাবে? মা যে গেছে তার চিন্তা বাদ দাও, তুমি খেয়ে নাও তো। নেহা, সারা এখন কোথায় আছে? ওর কোনো খোঁজ পেয়েছিস? ওই কালনাগিনী বিদায় হয়েছে তো ভালোই হয়েছে। ও জাহান্নামে যাক, তুমি ওর চিন্তা করবে কেন? নেহা আর নাসরিন বেগম কথা বলছিল, এমন সময় পাশের বাড়ির কণিকা নেহাদের বাড়িতে এসে বলল, নেহাপু, টিভিতে দেখো কি খবর হচ্ছে, চমকে যাবে তুমি। নেহা টিভি অন করার সাথে সাথেই সত্যি চমকে উঠল, কারণ খবরে বলছে সারা নামের একজন মেয়ে আর 3 পুরুষকে অনৈতিক কাজের জন্য গ্রেফতার করেছে পুলিশ। নেহা খপ করে টিভিটা বন্ধ করে দেয়। ছি, শেষমেশ ওই পাপিষ্টার খারাপ কাজের জন্য পুলিশ ধরলো। ছি। রাগের বশে সারার জন্য নেহার মনে যেই ভালোবাসাটা ছিল সেটা এক নিমিষে শেষ হয়ে গেল। হ্যাঁ সত্যি, খবরে দেখানো মেয়েটা নেহার ভাবে সারাই ছিল। সন্ধ্যার দিকে সারা মেইন রোডের ধার দিয়ে হেঁটে চলেছে, খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। কথাটা বলার সাথে সাথে সারা তার আশেপাশে আরও 2জন মানুষের উপস্থিতি টের পেল। এই লোকগুলো ওই গাড়ির ভিতরেই ছিল। রাতে এমন একটা সুন্দর মেয়েকে দেখে তাদের মনের ভিতর অন্য কিছু কাজ করছে। সারা লোকগুলোর কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। মানুষগুলোকে কেন জানি ওর একটু ভালো লাগছে না। কথার ভিতর একটা অন্য ভাব আছে যেগুলো প্রকাশ করা যায়। গাড়ির চালক লোকটা সারাকে চুপ থাকতে দেখে আবার বলল, কি ব্যাপার সোনামণি, কথা বলছো না কেন? আবার আমাদের থেকে দূরেও সরে যাচ্ছ? সারা লোকগুলোর মতলব ভালোভাবেই বুঝে গেছে, কিন্তু না ভেবেই পালাতে গেল। কিন্তু পুরুষ মানুষের সাথে দৌড়ায় পেরে ওঠায় না সারা, তাদের হাতে ধরা পড়ে যায়। চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু আশেপাশে সাহায্য করার মতো কেউ ছিল না। লোকগুলো সারাকে জোর করে গাড়িতে তুলে ফেলে, কাপড় দিয়ে চোখ আর মুখ বেঁধে ফেলে। সারাকে বিছানায় ফেলে একে একে নিজেদের শার্টের বোতাম খুলতে থাকে লোকগুলো। আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। এক লোক খ্যাক খ্যাক করে হেসে বলে। ছেড়ে তো দেবই সুন্দরী, তার আগে সারার বুক কেঁপে ওঠে। এই জানোয়ারগুলো থেকে নিজেকে বাঁচাবে কিভাবে? কলঙ্কিনীর গায়ে আর কত কলঙ্ক লাগবে? সারা শেষবারের মতো অনুনয় করতে থাকে। আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। আমার গর্ভে সন্তান আছে, আপনারা এত বড় পাপ করবেন না। সুন্দরী, তোমাকে দেখে তো ক্লাস 9-এর মেয়ে মনে হচ্ছে। তা পেটের বাবুটার বাবা ঠিকঠাক আছে নাকি আমরা স্বীকৃতি দেব? লোকগুলোর হাসি সারার দেহে ঘিন ঘিন লাগিয়ে দিচ্ছে। খারাপ মানুষের ভাষা কোনোদিন ভালো হতেই পারে না। এদের থেকে বাঁচার কোনো উপায় নেই সারার উপর যেই না ঝাঁপিয়ে পড়বে, অমনি সেই সময় দরজা ভেঙে পুলিশ প্রবেশ করে। আজকে তোরা আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। ইয়াবা বিক্রি করে অনেক টাকা কামিয়েছিস, আর এখন মেয়ে নিয়ে ফুর্তি করছিস। বাইরের আলো আর কোনোদিন দেখতে পারবি না। সারা পুলিশকে দেখে দেহে যেন প্রাণ ফিরে পায়। তাড়াতাড়ি লোকগুলোর পাশে কাটিয়ে দৌড়ে পুলিশের কাছে চলে গিয়ে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগে আর বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আপনারা না আসতেন তাহলে হয়তো। অতিরিক্ত কান্না করার ফলে সারা ঠিকমতো কথা বলতে পারছে না। পিছন থেকে লোকগুলোর ভিতর থেকে একজন বলে উঠল, তোমাকে যে 5,000 টাকা চুক্তি করে 1 রাতের জন্য নিয়ে আসলাম, আর এখন পুলিশকে পেয়ে সাধু সাজার চেষ্টা করছো? সারা যেন আকাশ থেকে পড়ল। ওদের এহেন কথায় সারা নিজের কথাই হারিয়ে ফেলেছে।
মানুষ নিচে নামতে নামতে কোথায় চলে গেছে? একটা নিরীহ মেয়েকে তুলে এনে তার নামে এমন কলঙ্ক লাগিয়ে দেবে? নিরীহ বা কোথায়, সারা তো কলঙ্কিত। আর একটু বেশি কলঙ্ক লাগলো। কিন্তু এই কলঙ্ক কি এখানেই থেমে থাকবে, নাকি আরও বাড়তে থাকবে? একজন মেয়ে পুলিশ সারা চুলের মুঠি ধরে। এই পতিতার বাচ্চা, এত ভালো সাজার নাটক কিসের জন্য করিস? হ্যাঁ, কিভাবে করিস? বিশ্বাস করুন, এই লোকগুলো আমাকে তুলে এনেছে, এখন নিজেরা ধরা পড়ে আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ আর কোনো কথাই শোনে না। সারা আর বাকি আসামিদের থানায় নিয়ে চলে যায়। এদিকে এলাকার বড় ইয়াবা ব্যবসায়ীরা পাকড়াও হয়েছে, সেটা মিডিয়ার কানে পৌঁছে যায়। তারা সাথে সাথেই থানায় চলে আসে। পুলিশের কাছে সমস্ত ঘটনা শুনে তারা সারাকে বাজারে মেয়ে বলে মিডিয়ার সামনে তুলে ধরে। অনেক মিডিয়ার কাজ শুরু থেকে কিছু না জেনেই মুখের কথা প্রচার করা, যার জন্য সারার গায়ে নতুন কলঙ্কের কালি লেগে গেল। নেহা আর নাসরিন বেগম টিভিতে শুধু বানোয়াট একটা প্রচারণা দেখে, যেখানে না দোষ আছে সাংবাদিকদের, না সারার, আর নাই বা পুলিশদের। ওই মানুষরূপী জানোয়ারগুলোর জন্য সব আজ অপবাদের উপর অপবাদ সারার ঘাড়ে এসে পড়ল। সবাইকে জেলের ভিতর ঢুকাতে গেলে সারা বারবার আকুতি মিনতি করতে থাকে আর কথা একবার শোনার জন্য। ওসি মিসেস রেহানার সামনে বসে আছে সারা। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? সারার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তুমি ইচ্ছে মতো বানিয়ে বানিয়ে সব কিছু বলবা, আর আমি বোকার মতো সব মেনে নেব? আমার পেটের সন্তানের কসম খেয়ে বলছি, আমার কোনো অপরাধ নেই, আপনি যাচাই করতে পারেন। মিসেস রেহানা লকআপের ভিতর গিয়ে ওই তিনজনকে ভয় দেখায় যে সত্য কথা না বলে ক্রস ফায়ারে দেবে। মৃত্যু ভয় সবাই পায়, তারাও পেয়ে স্বীকার করে যে তারা মেয়েটাকে জোর করে তুলে এনেছে। মিসেস রেহানা, যে মানুষটা পুলিশের চাকরি জীবনে কোনোদিন মাথা নিচু করেনি, সে আজকে সারার হাত ধরে মাথা নিচু করে বসে আছে। আমাকে তুমি মাফ করে দাও মা, আমার আগেই তোমার কথা শোনা উচিত ছিল। আমার এই অপরাধে যে কোনো ক্ষমা নেই মা। আপনি এমন বলবেন না, আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে। তাছাড়া লোকগুলো সেই সময় যেভাবে কথাগুলো বলছিল সেটা বোঝার ক্ষমতা ছিল না যে সেগুলো মিথ্যা বানোয়াট কথা। কলঙ্ক তো আমার গায়ে লেগেই আছে, আরও একটু লাগলো, এই আর কি। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতো দেহের অবস্থা নেই, যদি বলি তাহলে তিনি মারা যাবে। আমি কি করে তাকে মেরে ফেলি? যেই বুকে আমার আশ্রয় দিয়েছে, আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে? থানাতে সারা এবং মিসেস রেহানার কথোপকথন। আমার বাবাকে মাকে এসবের কিছুই জানাতাম না। যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে নিজেকে অনাথ হিসাবেই জেনেছি। একটা অনাথ আশ্রমের জীবনের 20 থেকে 21 বছর পার করেছি। আশ্রমটি ছিল আমার মা, আশ্রমটিই ছিল আমার বাবা। কিন্তু এলাকার প্রভাবশালী এক লোকের ছেলের নাম শিহাব আমার উপরে কুনজর পড়ে। সে আমাকে আমার মা বাবার কাছে থাকতে দেয় না। সে বারবার আমাকে প্রস্তাব দেওয়ার চেষ্টা করে। আমি অনেকবার পুলিশে কমপ্লেন করেছি এবং আশ্রমের পরিচালককেও বলেছি, কিন্তু ক্ষমতা তাদের হাতে থাকায় আমার কোনো লাভ হয়নি। একদিন রাতে আমার ঘরে বসে বসে কবিতা লিখছিলাম। হঠাৎ দিয়া নামের একটা মেয়ে এসে বলল, সারাপু তুমি এক্ষুনি পালিয়ে যাও, বিপদ আসছে। মেয়েটার বয়স ছিল 8 কিংবা 9 বছর। তার গালটা একটু টেনে দিয়ে আদর করে বললাম, জানো সারাপু, আমি যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম তখন অফিস রুম থেকে কিছু মানুষের ফিসফিসানি শুনতে পাই। তো এই রাতে অফিস রুমে তো কেউ থাকে না, তাই আমি দরজায় কান পেতে শোনার চেষ্টা করি। তাদের মতো কেউ একজন বলে, সারা মেয়েটার খুব সাহস হয়েছে, ওকে রেপ করে মেরে পুঁতে ফেলবো। জানো আপু, কথাটা শুনে আমি খুব ভয় পেয়েছি, তাই বাথরুমে না গিয়ে তোমার এখানে কথাটা বলতে চলে এসেছি। দিয়ার কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। যেখানে এত বছর ভালোবাসার সাথে বেড়ে উঠেছি, আজ সেই জায়গা আমার থাকবে না। নিষ্ঠুর দুনিয়ায় সব কষ্ট যেন আমার উপর লেগেই আছে। দিয়া মেয়েটা জিজ্ঞাসা করে, আচ্ছা সারাপু, রেপ জিনিসটা কি, আর সেটা করলে মেরে ফেলবে কেন? ছোট্ট মেয়েটাকে এই বিষয়টা বোঝানোর মতো কন্ডিশন ছিল না। আমার হাত পা থর করে কাঁপছিল, কিছুই মুখ দিয়ে বের হচ্ছিল না। শেষমেশ মেয়েটাই বলল, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে।
মাথায় তখন একটা জিনিসই কাজ করছিল, আর সেটা হলো বাঁচতে হবে। তখনই নিজের জামা কাপড় নিয়ে জীবনের মতো আশ্রম থেকে পালিয়ে বের হয়ে যাই। রাতের বেলা কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে পরিচিত একটা বান্ধবী আছে, তাই সেই রাতে তার কাছে চলে যাই। সকালবেলা আমি সেখান থেকে পালিয়ে আসি। যে জায়গায় আমি 20 থেকে 21 বছর ধরে থেকে এসেছি, সেই জায়গায় আমার ক্ষতি করতে চেয়েছিল, আর মাত্র 2 বছরের বন্ধুত্ব কিভাবে আমাকে রক্ষা করবে। গন্তব্যহীনভাবে সারাদিন ঘুরতে থাকি, কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। ক্ষুধার তাড়নায় এক পা ফেললে সেটা তোলার ক্ষমতা ছিল না। কি করব, কোথায় যাব, এই ভেবেই আমার পৃথিবী ভেঙে কান্না আসছিল। আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এই পরীক্ষায় পাশ করব কিভাবে, টিকে থাকবো কিভাবে? নাকি আমার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে?